আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশের সর্বোচ্চ 143 মৃত্যুর রেকর্ড। টিকা উদ্বোধনে গিয়ে প্রবাসীদের তোপের মুখে মন্ত্রী। দুদিনের মধ্যে আসছে 45 লাখ ডোজ। নানা ছলে লকডাউন উপেক্ষা রাজধানী সহ বিভিন্ন জায়গায় শত শত গ্রেফতার, জরিমানা। সাময়িক সমস্যা সহ্যের আহ্বান ওবায়দুল কাদেরের। বিশ্বে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাথে আরও সম্পর্ক উন্নয়নের আশা। ক্ষমা চেয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রশ্নই আসে না, আইনমন্ত্রীর বক্তব্য বেআইনি, বলেছেন বিএনপি নেতারা। করোনার সাথে ভয়ঙ্কর তাপদাহে বিপর্যস্ত কানাডা, যুক্তরাষ্ট্র। শত শত মৃত্যু। জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন ট্রুডো এবং বাইডেন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় একদিনে মারা গেছেন 143 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, আর শনাক্ত 8301। চলমান লকডাউন কঠোরভাবে কার্যকর হলে মৃত্যু ও সংক্রমণ কমে আসবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুরুর দিকে রাজধানী কেন্দ্রিক থাকলেও এখন করোনার সংক্রমণ ও মৃত্যু ছড়িয়ে পড়েছে গোটা দেশে। কয়েকটি জেলায় মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়ছেই। শুধু খুলনায় একদিনে মৃত্যুর সংখ্যা 43। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা গেছে, দেশে 24 ঘন্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 143 জনের, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। নতুন 32,055টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে 8,301 জনের। 24 ঘন্টায় শনাক্তের হার 25.90 এবং মৃত্যুর হার 1.59। কঠোর বিধিনিষেধের প্রথম দিনের চিত্র সন্তোষজনক জানিয়ে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথম দিনই আপনার সারা দেশে যে চিত্র পাওয়া গেছে, তাতে মনে হয় যে এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই যে এটা সফল লকডাউন হবে এবং এই লকডাউনের মধ্যে দিয়ে আমরা যে সংক্রমণ, সেই সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো এবং আমরা আমাদের যে মৃত্যু এবং সংক্রমণের হার কমাতে পারবো। আইন প্রয়োগের পাশাপাশি সংক্রমণ ও মৃত্যু কমাতে নাগরিকদের সচেতনতাও বাড়াতে হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শুরু হয়েছে প্রবাসীদের টিকাদান কার্যক্রম। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। ফাইজারের টিকার জন্য শুক্রবার থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রবাসীরা। এদিকে রাজধানীর 7টি হাসপাতালে আবারও শুরু হয়েছে জনসাধারণের মাঝে টিকা কার্যক্রম। বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশিদের টিকা দেওয়া হবে। এ খবর পেয়ে সকাল থেকেই কুর্মিটোলা হাসপাতালে ভিড় করেন দেশের ছুটি কাটাতে আসা প্রবাসী বাংলাদেশি ও বিদেশগামী অনেকেই। কেউ পাসপোর্ট কিংবা বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির স্মার্ট কার্ড নিয়ে হাজির হন টিকাদান স্থলে। কিন্তু প্রথম দিনে কেবল নির্ধারিত কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসা কর্মীদের টিকা দেওয়া হয়। ভিতরে যখন নির্ধারিত কিছু কর্মীদের টিকা দেওয়া হচ্ছে, তখন বাইরে ক্ষোভ অনেক টিকা প্রত্যাশীর। ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো আমরা কিভাবে ভ্যাকসিনটা দিব? কার্ড তো আছে, কাদের দেওয়া হচ্ছে? এটা তো ভ্যাকসিন চুরি করতেছে, টাকা নিচ্ছে, টাকা নিয়ে চুরি করে টাকা খেয়ে তারপর ভ্যাকসিন দিচ্ছে। আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না কেন? এখন আমরা এখানে আজকে আমার ফ্লাইট ছিল, এই ভ্যাকসিনের জন্য আজকে ফ্লাইটটা হলো না। টিকা কার্যক্রমের উদ্বোধন করতে এসে প্রবাসী কর্মীদের তোপের মুখে পড়েন প্রবাসী কল্যাণ মন্ত্রী। পরে সবার টিকা নিশ্চিতের বিষয়ে আশ্বাস দেন তিনি। আপনাদেরকে 2-3-4 দিন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আপনাদের এই চিন্তা করেই সবসময় কিন্তু আমরা ব্যবস্থাপনা রেখেছি, তো ইনশাল্লাহ আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। অন্যদিকে বৈদেশিক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জানান, শুক্রবার সকাল 9টা থেকে দেশের 53টি কেন্দ্র থেকে ও আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে টিকা দেওয়া হবে কেবল রাজধানী থেকে। পুরনো কর্মী তাদেরকে আগামীকাল সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন করা যাবে। এই রেজিস্ট্রেশন না করলে কোনোভাবে কোনো হাসপাতালে টিকা দেওয়ার সিস্টেমে ঢোকা যাবে না। এই সিস্টেমটাকে কার্যকরী করার জন্য, বিএমইটি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, সুরক্ষায় আপনি যাতে অগ্রাধিকার পান তার ব্যবস্থা করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে কেবল মধ্যপ্রাচ্যের কর্মীদের জন্য নয়, বরং সকল দেশের কর্মরত অভিবাসী শ্রমিকদের জন্য দ্রুত টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানি বিশেষজ্ঞরা।
এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের দু একটি দেশ কিন্তু এখানে করোনার টিকা প্রদান করবার জন্য বলা হচ্ছে, সেটা হলে হবে না। আমাদের অত্যন্ত একটা সুন্দর দেশ কিন্তু সিঙ্গাপুর, সেখানে হাজার হাজার কর্মী কিন্তু অপেক্ষায় আছে তারা বিদেশ যাওয়ার জন্য, তারা ভিসা পেয়ে বসে আছে, তারা যেতে পারছে না। এছাড়া রাজধানীর 7টি হাসপাতালে জনসাধারণের মাঝে আবারও শুরু হয়েছে টিকা কার্যক্রম। আগে থেকে নিবন্ধিত ও SMS পাওয়া ব্যক্তিদেরই দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আসা ফাইজারের টিকা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET থেকে নিবন্ধন ও তালিকা পাওয়া প্রবাসীদেরকেই করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডক্টর শামসুল হক। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, অনিবন্ধিত কেউ টিকা কেন্দ্রে যাবেন না। ব্যুরোর প্রতিটা জেলা অফিস আগামীকালকে শুক্রবার, শনিবার এই 2 দিনই খোলা থাকবে এবং সপ্তাহের অন্য দিনগুলিতেও কার্যক্রম খোলা থাকবে লকডাউনের মধ্যে। আপনারা জরুরিভাবে উক্ত অফিসে গিয়ে আগে রেজিস্ট্রেশন করবেন অথবা প্রবাসী কর্মী অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন স্ব অবস্থান থেকে, এবং রেজিস্ট্রেশন করে তারপরে আমাদের সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এই কথাটা খুবই উল্লেখযোগ্য যে জনশক্তি উন্নয়ন ব্যুরোর রেজিস্ট্রেশন ছাড়া আমরা কেউ টিকা গ্রহণ করতে পারবো না, বা আমরা স্বাস্থ্য বিভাগেও টিকা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনাকে SMS না দেওয়া হবে। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাইয়ে ত্রুটির কারণে 4 রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর কুদরতি খোদা এ তদন্ত কমিটি গঠন করেন। তিনি জানান, সেন্ট্রাল অক্সিজেনের যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময়ের জন্য অক্সিজেন সরবরাহ কমে যায়, পরে দ্রুত তা স্বাভাবিক হয়। ওই সময়ের মধ্যে হাসপাতালে 4 জনের মৃত্যু হয়। তিনি জানান, মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই, তবে কী কারণে অক্সিজেনের প্রেশার কমে গিয়েছিল তা তদন্তে মেডিসিন বিভাগের প্রধান ডক্টর কাজী আরিফ আহমেদকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবেন তারা। দায়িত্বশীলদের কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডক্টর হুসেন শাহাদাত। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী 2 দিনে দেশে আরও 45 লাখ ডোজ করোনার টিকা আসছে। এর মধ্যে আছে মডার্নার 25 লাখ ও সিনোফার্মের 20 লাখ ডোজ টিকা। কাল রাত 11:30টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার 12 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা গ্রহণ করব, এবং ওই রাত্রি 12:30টার দিকে সিনোফার্মের 11 লক্ষ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করব। পরের দিন অর্থাৎ 3 তারিখে মডার্নার আরও 13 লক্ষ টিকা রাত 8:30টায় পৌঁছাবে এবং সিনোফার্মের আরও 9 লক্ষ টিকা সকাল 5টার দিকে পৌঁছাবে। অক্সফোর্ডের 2 ডোজ টিকা নেয়াদের করোনা আক্রান্তের হার 1%-ও কম বলে দাবি করেছেন চট্টগ্রামের একদল গবেষক। তারা জানিয়েছেন, প্রথম ডোজ টিকা নেয়া পজিটিভ রোগীর হাসপাতালে ভর্তির হার 11%, আর দ্বিতীয় ডোজ টিকা নেয়াদের ভর্তির হার 4.5%, যাদের কাউকেই বাড়তি অক্সিজেন দিতে হয়নি। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে 7 গবেষকের 2 মাসের পর্যবেক্ষণ শেষে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়। 1095 জন করোনা পজিটিভ রোগীর তথ্য নিয়ে গবেষণা চালান তারা। নমুনা অনুসারে টিকা নেয়াদের মধ্যে আক্রান্তের হার 0.48%। প্রথম ডোজের পর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছে 7 জনকে, আর উভয় ডোজ নিয়ে হাসপাতালে গেছেন 3 জন, যাদের কাউকেই আইসিইউ কিংবা বাড়তি অক্সিজেন দিতে হয়নি। নেওয়ার প্রবণতা ছিল অনেক, এই জন্য আসলে টিকাটারও এফিকেসি কি, এটা ফলাফলটা কি দেয় মানুষের, মানে কোভিড রোগে আক্রান্তর হার কমাইতে পারে কি না বা মৃত্যু ঝুঁকি কমাইতে পারে, এটার উপরে কিন্তু আমাদের মূলত গবেষণা। যারা টিকা একবারই নেয় তারা কিন্তু আক্রান্তর হার ছিল, আমরা দেখলাম এটা প্রায় নিয়ার অ্যাবাউট 80%-এর উপরে আক্রান্তর হার। এদিকে লকডাউনে বিধিনিষেধ কার্যকরের রাতেও রাজধানীর রাস্তাগুলোতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিনা প্রয়োজনে বের হওয়া মানুষের সংখ্যা
রাতে বেশ কমেছে। রাজধানীর রাস্তাগুলোতে রাতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশার চলাফেরা একেবারেই হাতে গোনা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এসব বাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উপযুক্ত কারণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আইনের আওতায় আনা হচ্ছে কাউকে কাউকে। বিধিনিষেধের আওতার বাইরে থাকা পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে অপ্রয়োজনীয় চলাচল বন্ধে রাজধানীর ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর তল্লাশি চৌকি। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানী ও আশপাশের রাস্তায় ছিল ব্যক্তিগত গাড়ির উপস্থিতি। নির্দেশনা অমান্য করে চলাচলের দায়ে রাজধানী জুড়ে 497 জনকে আটক করা হয়। গ্রেফতার দেখানো হয় তাদের 258 জনকে। কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর ব্যস্ততম সড়ক জাহাঙ্গীর গেটের চিত্র এটি। চোখে পড়েনি দু একটি ব্যক্তিগত গাড়ি ছাড়া তেমন যানবাহন। তবে বেলা বাড়ার সাথে সাথে বদলে যেতে থাকে রাজধানীর চিত্র। মানুষের পাশাপাশি রাস্তায় বাড়তে থাকে ব্যক্তিগত গাড়ি, রিকশা, সাইকেল ও পিকআপের উপস্থিতি। জরুরি প্রয়োজনে বেরিয়েছেন বলে সবার দাবি। আমি তো ডক্টর, আমি হাসপাতালে যাচ্ছি, এইটুকু। তারপরে ওনারা আমাকে ছেড়ে দিচ্ছেন। এখন অ্যাম্বুলেন্সের ভাড়া চাই 3,500 টাকা, তা আমি ওরা নিয়ে আসছি মাত্র 500 টাকা দিয়ে। আমাদের অনুমোদন আছে, আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সঙ্গে সেলসের জন্য জড়িত। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভোর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তৎপর ছিলেন সেনা সদস্যরা। নিয়ম বহির্ভূত চলাচল দেখলেই করেছেন জিজ্ঞাসাবাদ। আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন একজন, ওনাকে আমরা সহায়তা করছি। যে কোনো মানুষের মুভমেন্ট, তিনি কেন বের হয়েছেন তাকে চেকিং করা, এটা ম্যাজিস্ট্রেট উনি নিজেই করছেন। আমরা মূলত তাকে সাহায্য সহযোগিতা করছি। ভোরবেলা আসছে, ওই সময় কম ছিল, এরপর এখন একটু মানে আগের চেয়ে একটু বাড়ছে মানুষের যাতায়াত, কারণ মানুষ বিভিন্ন ধরনের জরুরি কাজে বের হচ্ছে। কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকশো মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। করা হয়েছে জরিমানা। কিছু মানুষ তার চলাচলের এই বিধিনিষেধ না মেনে চলায়, ইচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গ করায়, আইন ভঙ্গ করায়, তাদেরকে আমরা 300 জনের মতো আমরা এখন পর্যন্ত আটক করেছি। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাস্ক না পরার কারণে দণ্ডবিধি 269 ধারায় তাদেরকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টের অংশ হিসেবে প্রসিকিউশন করা হচ্ছে। 50 টাকা জরিমানা নিয়েছে। জরিমানা দেওয়ার পরেও এখন 1 ঘন্টা হয়েছে দাঁড়ায় রয়েছি, ছাড়তেছে না। মাস্কটা নামানো ছিল, তাই এখানে রাখলো, জরিমানা করা হইলো। ওদিকে প্রচুর পরিমাণ ব্যক্তিগত গাড়ি প্রবেশ করেছে রাজধানী পূর্ব দিকের সাইনবোর্ড চেকপোস্ট দিয়ে। রোগী সেজে ঢাকায় প্রবেশ করার অ্যাম্বুলেন্সের পরিমাণ ছিল চোখে পড়ার মতো। শহরে ঢুকতে আরও নানা কৌশলের আশ্রয় নিয়েছেন মানুষজন। আমাদের অফিস আছে, এমডি স্যারের অসুস্থ, তো এই জন্য ওই জায়গায় যাওয়া লাগে। এখন আমার শরীর অসুস্থ, ব্যথা উঠছে, এখন আমি যাইতেছি সরবরাদি হাসপাতালে। যাইয়া আমি আউটডোরে 10 টাকা জমা দিয়ে আমি ডাক্তার দেখাবো। চট্টগ্রাম থেকে আসছি, আজকে রাত 2টা 15 মিনিটে আমাদের ফ্লাইট। অনেকে আছে ইমার্জেন্সি, মনে করেন অনেক মেডিকেলে নিয়ে যাচ্ছে, বা অনেক প্রয়োজনীয় মানুষ আছে যাদেরকে না গেলেই নয়, সেক্ষেত্রে আমরা দেখতেছি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ চলবে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কঠোর বিধিনিষেধ কার্যকরের প্রথম দিনে রাজধানীর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। এর মাঝেও কোথাও কোথাও স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানার প্রবণতা দেখা গেছে। চট্টগ্রাম মহানগরীতে সড়কে রিকশা ও কিছু ব্যক্তিগত যান চলাচল করছে। চিরচেনা বন্দরনগরী অনেকটাই নীরব। কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। খুলনায় সকাল থেকে কড়াকড়িভাবে লকডাউন পালন হচ্ছে। বিধিনিষেধ মানতে কাজ করছে সেনা ও বিজিবি সদস্যরা। মোংলায় বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও আনসার সদস্যরা। তৎপর আছে 2টি ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীতে লকডাউনের প্রথম দিনে রাস্তাঘাট ছিল জনশূন্য। যারা বের হয়েছেন তাদের পড়তে হয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে। বরিশালে লকডাউনে বন্ধ রয়েছে নগরীর অধিকাংশ প্রতিষ্ঠান। সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউনের প্রথম দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ফাঁকা ছিল সিলেট নগরী। সেই সাথে রয়েছে নগরীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট ও নজরদারি। টাঙ্গাইলে কঠোরভাবে লকডাউন পালন করা হচ্ছে। বিভিন্ন সড়কে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। বিভিন্ন মোড়ে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।
সাভার শিল্প এলাকার বেশিরভাগ কলকারখানায় স্বাস্থ্যবিধি শতভাগ মানা হচ্ছে না। অনেক শ্রমিকের মুখে মাস্ক দেখা যায়নি। দিনাজপুরে শহরের রাস্তাঘাটগুলো বেশ ফাঁকা। কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে লেগুনা ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল অব্যাহত রয়েছে। এদিকে মুন্সিগঞ্জে পালন হচ্ছে সর্বাত্মক লকডাউন। সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল নজরদারি ছিল চোখে পড়ার মতো। জেলার লৌহজং শিমুলিয়া ঘাট অভিমুখে দুটি চেকপোস্টে কাজ করছে পুলিশ ও বিজিবি। ঘাট এলাকা একেবারে ফাঁকা। নারায়ণগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কয়েকটি মিনিবাস যাত্রী নিয়ে শহর থেকে বেরিয়ে যাওয়ার সময় আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নরসিংদীতে চলছে কঠোর লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সাতক্ষীরায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। লকডাউন কেমন চলছে দেখতে গিয়ে চট্টগ্রাম নগরের ডাবল মোরিং থানার আগ্রাবাদ বাদামতলীতে আটক করা হয়েছে 21 জনকে। আটকের পাশাপাশি 5টি গাড়ি জব্দ ও মামলা করা হয় 10টি গাড়ির বিরুদ্ধে। পুলিশ জানায় সকাল থেকেই অকারণে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় লকডাউন কেমন চলছে তা দেখতে বের হওয়া 21 জনকে আটক করা হয়েছে। এছাড়া লকডাউন না মানায় খাগড়াছড়ির রামগড়ে আটক করা হয়েছে 11 জনকে। বিধিনিষেধ অমান্য করায় খুলনায় 23টি ও নাটোরে 16টি মামলার পাশাপাশি করা হয়েছে জরিমানা। করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ সহ লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। নিরাপদ জীবনের তথা সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা সকলকে সাময়িক অসুবিধা মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের সতর্ক থাকতে হবে। ঘরে ঘরে সতর্কতা, সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। চীনের কমিউনিস্ট পার্টির 100তম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনের ব্যাপক উন্নয়ন হয়েছে। আধুনিক বিশ্বে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দেশটি। প্রধানমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘ ও প্রতীক্ষিত বন্ধু। ভবিষ্যতে এই সম্পর্কের আরও উন্নতি হবে। Bangladesh considers China as a trusted partner for its socio-economic development. We would like to explore more avenues to take Bangladesh-China strategic partnership to new heights and also work together to address the regional and global issues for peace, security, stability, and development. I am confident that the existing cordial ties between our two countries will be further strengthened in the days to come. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য সংবিধান পরিপন্থী অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন। তিনি বলেন, আনিসুল হক মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন। এদিকে আইনমন্ত্রীর বক্তব্যকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, আর না হলে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের কাছে সেকশন 401 ক্ষমা চাইতে পারেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে সংসদে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এই বক্তব্য আইনসম্মত নয় বলে মত বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকনের। এ মতের সপক্ষে আইনি ব্যাখ্যাও দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক এই সম্পাদক। গতকাল জাতীয় সংসদে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে মাননীয় আইনমন্ত্রী জনাব আনিসুল হকের বক্তব্য সমগ্র জাতিকে হতাশ করেছে। তার এই বক্তব্য স্পষ্টভাবে আইন ও সংবিধান পরিপন্থী এবং মন্ত্রী হিসাবে শপথ লঙ্ঘনের শামিল। যে কর্তৃপক্ষ যে আদেশ দিবেন সেই কর্তৃপক্ষের ক্ষমতা আছে সে আদেশ সংশোধন, পরিবর্তন এমনকি বাতিল করার ক্ষমতা আছে। সুতরাং মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য সঠিক নয়।
এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন দফতরের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এবং বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ক্ষেত্রে সরকারের ইচ্ছাকৃত প্রতিবন্ধকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। যিনি কোনো অপরাধী করেন নাই তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আইনমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের হীন রাজনৈতিক উদ্দেশ্যের প্রতিফলন ঘটেছে, যা ভ্রষ্টাচার ছাড়া আর কিছুই নয়। বারবার লকডাউন দিয়ে সরকার করোনা নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা ঢাকছে বলেও অভিযোগ করেন ইমরান সালেহ প্রিন্স। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কানাডায় তাপমাত্রা 50 ডিগ্রি ছুঁই ছুঁই। গরমে মৃতের সংখ্যা বেড়ে 500-র কাছাকাছি। মৃতদের বেশিরভাগই বয়স্ক। তাপদাহে যুক্তরাষ্ট্রের মৃত্যু হয়েছে 80 জনেরও বেশি। এত মৃত্যুর জন্য জলবায়ু পরিবর্তনকেই দোষলেন দেশ দুটির রাষ্ট্রপ্রধানরা। বুধবার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ কর্তৃপক্ষ জানায়, গেল একদিনে সেখানে গরমে আরও 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত কানাডায় গরমে মারা গেছে 486 জন। বয়স্ক মৃত ব্যক্তিরা অনেকেই বাড়িতে একা বাস করতেন এবং সেসব বাড়িতে ভেন্টিলেশন সুবিধা ছিল না। এদিন লিটন শহরে দেশটির ইতিহাসে সর্বোচ্চ 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দাবানলে পুড়ে গেছে শহরটির বেশ কিছু স্থাপনা। এরই মধ্যে 3 শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্বাভাবিকভাবে তাপমাত্রা বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রেও। সোমবার ওরেগন রাজ্যে সর্বোচ্চ 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রে গরমজনিত অসুখে মারা গেছে 63 জন। এর মধ্যে ওরেগনের মাল্টানোমা কাউন্টিতেই মৃত্যু হয়েছে 45 জনের। ওয়াশিংটন রাজ্যে মারা গেছে 20 জন। But some are enjoying. Temperatures hit record levels due to a high প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ করল দেশের ঐতিহ্যবাহী সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালি জাতিসত্তার বিকাশ ও মৌলিক জ্ঞানের চাহিদা পূরণে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের লাখো গ্রাজুয়েট আলোকিত করছে দেশ বিদেশের হাজারো প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন কিংবা স্বাধীনতা প্রশ্নে গণতান্ত্রিক আন্দোলন উজ্জীবিত করতেও ভূমিকা রেখেছে এই সূতিকাগার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতিষ্ঠার শতবর্ষেও বিশ্বসেরা 100টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় উঠে আসতে পারেনি জ্ঞান চর্চায় সমৃদ্ধ এ বাতি। নির্মাণে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় যে কোনো আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক মূল্যবোধ চেতনার বিকাশের জায়গা, এর উৎপত্তির আশ্রয়স্থল ঢাকা বিশ্ববিদ্যালয়। শতবর্ষী এই প্রতিষ্ঠানের অর্ধেকই কেটেছে ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আর পাকিস্তানের পরিচালনায়। বাকি 50 বছরে স্বাধীন বাংলাদেশে বেশ কিছু অগ্রগতি হলেও অনেক অর্জনই আটকে গেছে নানা সীমাবদ্ধতায়। ঐতিহ্য আমরা এখন ধরে রাখতে পারিনি। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, দেশের গণতান্ত্রিক স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনগুলো কিন্তু একত্রিত হয়ে যেত। কিন্তু আজকে সে জায়গা নাই। আজকে দলীয় সংকীর্ণতার মধ্যেই কিন্তু আমরা আবদ্ধ।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সফল উদ্যোক্তা একে আজাদ বলছেন, বহু ক্ষেত্রে সফলতা থাকলেও গুণগত শিক্ষা ও গবেষণার আকাঙ্ক্ষা পূরণে যেতে হবে আরও বহুদূর। প্রত্যাশার জায়গায় আমরা এখনও পৌঁছতে পারিনি। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও পিছিয়ে আছে, 100-র মধ্যে নেই। কোয়ালিটি এডুকেশন কিন্তু আমরা দিতে পারছি না আমাদের ছেলেমেয়েদেরকে। শিক্ষক নিয়োগে যেই সতর্কতা নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে পারিনি, সেই জায়গায় আমাদের আরও গুরুত্ব দিতে হবে। গবেষণার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। ভাষা আন্দোলন শুধু নয়, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার কিংবা কোটা বিরোধী আন্দোলনের মতো বহু সফলতার সাক্ষী ডাকসুও রাখতে পারছে না কার্যকর ভূমিকা। অনেক কিছুকেই ঢেলে সাজাতে হবে, কিভাবে একটি মানে উন্নয়ন ঘটানো যায় সেই নিরিখেই আমাদের কর্মপ্রয়াস গৃহীত হয়েছে। শতবর্ষে বিশ্ববিদ্যালয়ের নতুন মাত্রার নতুন উদ্যমে কতগুলো কর্মকৌশল, কর্মপদক্ষেপ সেগুলো আমরা গ্রহণ করছি। মহামারীর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন না থাকলেও সবারই প্রত্যাশা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে শতবর্ষী এই প্রতিষ্ঠান। মুক্ত চিন্তার বিকাশ এবং মৌলিক গবেষণা থেকে শুরু করে জাতীয় উন্নয়নের সর্বত্র ছোঁয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতিবছর নতুন নতুন অনুষদ ও বিভাগ খোলার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের পরিধি বহুগুণে বাড়লেও বিশ্ব র্যাঙ্কিংয়ে মেলেনি কাঙ্ক্ষিত সফলতা। আর তাই শতবর্ষে সবার একটাই প্রত্যাশা, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে সামনে থেকে উজ্জীবিত করতে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক একইভাবে গুণে মানে বিশ্বসেরা 100টি প্রতিষ্ঠানের খাতায় নাম লেখাবে গৌরবের এই বাতিঘর। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। লকডাউনের কারণে বৃহস্পতিবারের নির্ধারিত অনুষ্ঠান বুধবারই করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপাচার্য বলেন, জ্ঞান আহরণ ও বিতরণের গৌরব গাথা নিয়ে শতবর্ষ পাড়ি দিচ্ছে প্রাণপ্রিয় এ প্রতিষ্ঠান। মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র জোরদার করতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে করোনার কারণে সারা দেশে সার্বিক কার্যাবলী ও চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করায় আনুষ্ঠানিকতা পরিহার করা হলেও শতবর্ষ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা। ভাষা সৈনিক ও বিশিষ্ট কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন এটি একটি স্বাধীন ও অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছে, যা কলকাতা বা আলিগড় বিশ্ববিদ্যালয় পারেনি। তার আশা, এ বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ডের খ্যাতি পুনরুদ্ধার করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন গফফার চৌধুরী। কলকাতা বিশ্ববিদ্যালয় অথবা আলিগড় বিশ্ববিদ্যালয় যে কাজটি করতে পারেনি, সেই কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। একটি স্বাধীন অসাম্প্রদায়িক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তুলনা এশিয়া মহাদেশে আছে এটা আমার জানা নেই। এটা আমার প্রার্থনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এককালে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ছিল, সেই নামে এবং গৌরবে সেই জন্য আবার উন্নীত হবে। কঠোর লকডাউনের মধ্যে পুরোদমে কাজ চলছে দেশের গার্মেন্টস কারখানাগুলোতে। সরকারি সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা, খুশি শ্রমিকরাও। এদিকে সাভার শিল্প এলাকায় বেশিরভাগ কারখানায় শ্রমিকদের জন্য রাখা হয়নি পরিবহনের ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি কোনো কোনো কারখানায় উদাসীনতাও দেখা গেছে। কঠোর লকডাউনের মাঝে সরকারি সিদ্ধান্ত মেনে বন্দরনগরী চট্টগ্রামে চালু রাখা হয়েছে শিল্প কারখানা। শ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা রেখেছে বেশিরভাগ কারখানা। চট্টগ্রামে 250 গার্মেন্টস কারখানায় কাজ করছেন প্রায় 4.5 লাখ শ্রমিক। স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে তাদের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তারা। একজন হাত ধুয়ে এবং আমাদের মিটার আছে, মিটার চেক করে আমাদেরকে একজন করে ঢোকানো হয়। 2 মিনিট 5 মিনিট পরে বা 10 মিনিট পরে যাই সাবান দিয়ে আমরা হাত ধুই। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা এখানে কিন্তু প্রবেশ করি। আমরা যখন সকালে গাড়ি দিয়ে আসা যাওয়া করি তখন এক সিটে একজন করে বসে আসি আমরা। যাদের মানে দূরে ওদের গাড়ির ব্যবস্থা আছে, ওরা গাড়িতে করে আসে, কোনো প্রবলেম হয় না আমাদের। কারখানা খোলা রাখার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন মালিকরা। উৎপাদন খরচ কিছুটা বাড়লেও দেশের রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা।
অনেক শ্রমিক আছে যারা অসুস্থ, তাদেরকে কিন্তু বেতন দিচ্ছি, কিন্তু তাদেরকে আসতে নিষেধ করা হয়েছে 14 দিনের জন্য। এই কারণে কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট অনেক পরিমাণ বেড়ে গিয়েছে। তারপরও আমরা চালিয়ে যেতে পারছি সরকারের বদান্যতায়। এদিকে লকডাউনের প্রথম দিনে সাভারে গার্মেন্টস কারখানাগুলি চালু থাকলেও শ্রমিক পরিবহনের জন্য গাড়ির ব্যবস্থা রাখেনি কোনো কোনো কারখানা। এতে নানামুখী বিড়ম্বনায় পড়েন শ্রমিকরা। পরিবহনের তো সমস্যা হয়েছে, পরিবহন তো নাই, রাস্তায় রিক্সাতে করে আসা যাওয়া হচ্ছে, আমাদের হাইটে হাইটে আসছি, সাভার থেকে হাইটে আসছি। কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় স্বাস্থ্যবিধি মানতেও কোনো দ্বিধা নেই শ্রমিকদের। গার্মেন্টস এইসব বন্ধ রাখলে কিন্তু আমাদের অনেক বিপদ হয়ে যাবে, কারণ এই গার্মেন্টসের উপরেই কিন্তু হাজার হাজার সংসার চলে। যেভাবে সরকারি ইনস্ট্রাকশন দেওয়া আছে এভাবে তারা হাত ধুয়ে তারপরে ফ্যাক্টরিতে প্রবেশ করছে। গার্মেন্টস শিল্পের গাড়িগুলির নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। তাদের নির্দিষ্ট কিছু গাড়ি রয়েছে, এই নির্দিষ্ট গাড়িগুলোতে যাতে তারা অবাধে যেতে পারে সেটা নিশ্চিত করে আমরা পুরোপুরি লকডাউন কার্যকর করছি। স্বাস্থ্যবিধির বিষয়টি নিয়মিত মনিটরিং করছে বিজিএমইএ, কঠোর নির্দেশনা দিয়েছে তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 10টি গ্রাম। এদিকে নেতাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার 30টি গ্রাম। পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার দুপুরে ফেনীর ফুলগাজী উপজেলা সদরের উত্তর দৌলতপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠের পাশে পরশুরামের সাতকুচিয়া ও জয়পুর এলাকায় 3টি নদীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে 10টি গ্রাম প্লাবিত হয়। মুহুরী নদীর পানি বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে বুধবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর এলাকায় নেতাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে 20টি গ্রাম। উজানের ঢলে তলিয়েছে হালুয়াঘাটের অন্তত 10টি গ্রাম। অন্যদিকে টানা বৃষ্টিতে খাগড়াছড়ির মিলনপুর, মেহেদিবাগ, গর্ববাজার, মুসলিমপাড়া সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া রাতভর থেমে থেমে বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দারহাট, চকবাজার, ব্যাপারীপাড়া, বাকলিয়া সহ নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। হলি আর্টিজানে জঙ্গি হামলার 5 বছর উপলক্ষে ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বিভিন্ন অভিযানের ফলে জঙ্গিরা অনেক দুর্বল হয়ে গেছে বলে মনে করেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জঙ্গিরা বর্তমানে সাইবার ওয়ার্ল্ডে বিচরণ করলেও তাদের উপর কড়া নজর রয়েছে। 2016 সালের 1 জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারানো 22 জনের মধ্যে ছিলেন 2 পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ। নিহতদের স্মরণে দীপ্ত শপথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। র্যাব মহাপরিচালক দাবি করেন, আগের চেয়ে অনেক দুর্বল জঙ্গিরা। দেখছেন যে কোনো জায়গায় তারা সংগঠিত হওয়ার চেষ্টা করলে আমরা ধরে ফেলছি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধৃত হচ্ছে। এখন কিন্তু তাদের চেয়ে অনেক এগিয়ে আছি, যার কারণে তারা সংগঠিত হতে পারছে না এবং তাদের আক্রমণ করার মতো বা এই ধরনের জঙ্গিয়া বড় ধরনের কোনো আক্রমণ করার মতো তাদের সক্ষমতা আছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় না। ডিএমপি কমিশনার বলেন, কড়া নজর রয়েছে জঙ্গিদের ওপর। সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, এটার মাধ্যমেই তারা রিক্রুট করার চেষ্টা করছে। কিভাবে বোমা বানাতে হবে, কিভাবে ছুরি চালাতে হবে, কিভাবে গাড়ি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর উঠে যেতে হবে, এই সমস্ত বিষয়গুলো একেবারেই সমস্ত তথ্যগুলো কিন্তু তারা আমাদের যে ভার্চুয়াল ওয়ার্ল্ড সেখানে তারা লোড করছে। তো এইটার উপরে আমাদের পুখর নজরদারি আছে। সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে জঙ্গিবাদ এখন অনেকটা নিয়ন্ত্রণে। নাশকতার পরিকল্পনাকারী বা যারা সরাসরি এরকম নাশকতা অংশগ্রহণ করেছে ইতিমধ্যে তাদের সকলকেই আমি বলবো গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে এবং তারাও তাদের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে গুলশানের 79 নম্বর সড়কে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদেশি নাগরিকরা। 5 বছরে হলি আর্টিজান বেকারিতেও পরিবর্তন এসেছে। রেস্তোরাঁটি এখন আবাসিক ভবনে পরিণত হয়েছে। হলি আর্টিজান দেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম। সেদিনের ভয়াবহতা আজও কাঁদায় মানুষকে। সেই নির্মমতার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, এমনটাই প্রত্যাশা সকলের। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের বাজারে এসেছে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজের নতুন স্মার্টফোন ভিভো T21e।
স্মার্টফোনটিতে একদিকে রয়েছে 44 মেগাপিক্সেলের আই ফোকাস ক্যামেরা, অন্যদিকে রয়েছে আর্ট পোর্ট্রেট ভিডিওর মতো ফিচার, যার মাধ্যমে প্রাণবন্ত ফটোগ্রাফির পাশাপাশি ধারণ করতে পারবেন 4K মানের সিনেমাটোগ্রাফি। স্মার্টফোনে কন্টেন্ট বানাতে গিয়ে হাত কেঁপে যাওয়া এবং ভিডিও ব্লার হয়ে যাওয়া দূর করতে এতে রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন বা EIS প্রযুক্তি। সব মিলিয়ে পেশাদার এক ক্যামেরার অভিজ্ঞতাই মিলবে ভিভোর V21e থেকে। 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তিও আছে ফোনটিতে, আর দাম 26,990 টাকা। সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে সর্বোচ্চ 143 মৃত্যুর রেকর্ড। টিকা উদ্বোধনে গিয়ে প্রবাসীদের তোপের মুখে মন্ত্রী। দুদিনের মধ্যে আসছে 45 লাখ ডোজ। নানা ছলে লকডাউন উপেক্ষা, রাজধানী সহ বিভিন্ন জায়গায় শত শত গ্রেফতার, জরিমানা। সাময়িক সমস্যা সহ্যের আহ্বান ওবায়দুল কাদেরের। বিশ্বে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীন, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাথে আরও সম্পর্ক উন্নয়নের আশা। ক্ষমা চেয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রশ্নই আসে না, আইনমন্ত্রীর বক্তব্য বেআইনি, বলেছেন বিএনপি নেতারা। করোনার সাথে ভয়ঙ্কর তাপদাহে বিপর্যস্ত কানাডা যুক্তরাষ্ট্র, শত শত মৃত্যু। জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন ট্রুডো এবং বাইডেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।